তো আজকে আমাদের 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজের 14 নম্বর ক্লাস। দেখো, তোমরা যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে জিকের সেরা 400টা এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি উইথ ডিটেলস। অর্থাৎ প্রশ্ন তো প্র্যাকটিস করছি, এমসিকিউ প্রশ্ন, তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে আমরা এক্সট্রা তথ্য আলোচনা করছি, যার মাধ্যমে আমাদের সম্পূর্ণ জিকেটা একটা ওভারঅল প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাচ্ছে। এর আগে কিন্তু অলরেডি আমাদের 13টা ক্লাস আলোচনা করা হয়ে গেছে এবং 13টা ক্লাসের মাধ্যমে আমরা টোটাল 280টা প্রশ্ন 280টা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছি উইথ ডিটেলস। ঠিক আছে? তো তোমরা যারা ক্লাসে নতুন তারা কিন্তু অবশ্যই এই যে ক্লাসগুলো, আগের যে 13টা ক্লাস, সেই 13টা ক্লাস কিন্তু অবশ্যই দেখে আসো। সেই 13টা ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তবে আমরা 12টা ক্লাস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে 20টা করে এমসিকিউ প্রশ্ন এবং তার সাথে ডিটেলস আলোচনা করেছিলাম। ঠিক আছে? তবে আমাদের 13 নম্বর ক্লাস থেকে আমরা কি করছি, 13 নম্বর ক্লাস থেকে বাকি যে আমাদের প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ 12টা ক্লাসে আমাদের আলোচনা করা হয়েছিল কটা প্রশ্ন, 12টা ক্লাসের প্রত্যেক ক্লাসে 20টা করে হলে আমাদের 240টা এমসিকিউ প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম। তবে এই যে 13 নম্বর ক্লাস, এই 13 নম্বর ক্লাস থেকে আমরা সেই এমসিকিউর বদলে আমরা কিন্তু নিয়ে এসেছি ওয়ান লাইনার প্রশ্ন। অর্থাৎ আমাদের যে 240, আমাদের যে 160টা প্রশ্ন বাকি থাকে, তো সেই 160টা প্রশ্ন আমরা ওয়ান লাইনার হিসাবে, মানে ওয়ান লাইনের প্রশ্ন এবং উত্তর, এবং তার সাথে সাথে কিন্তু এক্সট্রা তথ্য দিয়ে আমরা বাকি 160টা প্রশ্ন আলোচনা করছি। ঠিক আছে? তো 13 নম্বর ক্লাসে আমরা করেছিলাম 40টা ওয়ান লাইনার প্লাস এক্সট্রা ইনফরমেশান। ঠিক আছে? এগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসেও কিন্তু একইভাবে আমরা ওয়ান লাইনার দিয়ে আলোচনাটা করব, কারণ যেহেতু শেষ, মানে সিরিজটা একদম শেষ পর্যায়ে অনেকে সেই এমসিকিউটা করতে চাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ভাবলাম যে না, শেষের যে প্রশ্নগুলো আছে সেগুলো তাড়াতাড়ি শেষ করে দিই ওয়ান লাইনার হিসাবে। তো আজকের ক্লাসেও আমরা 40টা ওয়ান লাইনার এবং সাথে কিন্তু এক্সট্রা তথ্য আলোচনা করব। তো আজকের ক্লাসে হলে আমাদের টোটাল 280 আর আজকে 40, অর্থাৎ 320টা প্রশ্ন আমাদের হয়ে যাবে এই সিরিজের। আর আমাদের বাকি থাকে আর 80টা প্রশ্ন। এই 80টা প্রশ্ন আমরা পরবর্তী দুটো ক্লাসে সম্পূর্ণ কভার করিয়ে দেবো। তো তারপরে আমাদের এই সিরিজটা শেষ হয়ে যাবে। এই সিরিজটা শেষ হলে আমাদের আরেকটা নতুন সিরিজ চালু হবে, যেটা তোমাদের আমি একদম যে এই যে সিরিজটা শেষ ক্লাসে বলে দেবো যে আমরা এরপরে কীভাবে প্রশ্নগুলো প্র্যাকটিস করবো বা কীভাবে নতুন সিরিজ চালু করবো, সেটা তোমাদের শেষ ক্লাসে আমরা আলোচনা করে দেবো। যাই হোক, আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা বিনামূল্যে পাবে। তো পিডিএফ পেতে হলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এমন কন্টেন্টের জন্য। বাকি যারা মিসলেনিয়াস পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু আমি আলাদা করে রিভিশন ক্লাস করাচ্ছি, সেই ক্লাসগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, ক্লাসগুলো খুব বেশি বড় হবে না, যেহেতু তোমাদের এই সিরিজটা আমি তাড়াতাড়ি শেষ করানোর জন্যই প্রশ্নগুলো একদম মানে ওয়ান লাইনের টাইপের নিয়ে এসেছি, যাতে তোমাদের খুবই তাড়াতাড়ি সিরিজটা শেষ হয়ে যায়। দেখো দেখো আগের দিন আমাদের 280 পর্যন্ত হয়েছিল। 281 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ইম্ফল, মণিপুরে এটা প্রতিষ্ঠিত হয়। এটা প্রতিষ্ঠা কবে হয়? প্রতিষ্ঠা হয়েছে 1993 সালে। উত্তর পূর্ব ভারতের কৃষি গবেষণার জন্য গুরুত্বপূর্ণ এটা, এবং ICAR এর অধীনে পরিচালিত। এর পুরো নাম কি? সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি। ঠিক আছে? এগুলো কিন্তু দেখে রাখবে, সালটা কিন্তু দেখে রাখবে যে কবে এটা প্রতিষ্ঠিত হয়। নেক্সট, 282, ভারতের প্রথম ক্রায়োজেনিক ইঞ্জিন সফলভাবে ব্যবহৃত হয় কোন উৎক্ষেপণে? উত্তর কী হবে? GSLV D5, এটা 2014 সালের। উৎক্ষেপণ কেন্দ্র কোথায় ছিল, মানে কোথা থেকে উৎক্ষেপণ হয়? উত্তর হবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। এটি ইসরোয়ের নিজস্ব ক্রায়োজেনিক ইঞ্জিন একটা। আর GSLV ভারী উপগ্রহ উৎক্ষেপণে ব্যবহৃত হয়, এটা কিন্তু দেখে রাখবে ভালো করে। PSLV মূলত মেরু কক্ষপথে উপগ্রহ পাঠায় এবং ভারত বিশ্বের কয়েকটি ক্রায়োজেনিক প্রযুক্তিকারী দেশের মধ্যে একটি। ঠিক আছে? তো এগুলো কিন্তু সায়েন্সের স্পেসের যে সায়েন্সের পার্টিকুলার পার্টটা আছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন অনেক দেওয়া হয়। দেখি, বিশেষ করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া হয়। আমি যখন কারেন্ট অ্যাফেয়ার্স করাবো পরে, তখন সেগুলো আমরা আলোচনা করব। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 283, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কত সালে গঠিত হয়? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল গঠিত হয় 2010 সালে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010-এর মাধ্যমে গঠিত হয়। প্রধান বেঞ্চ কোথায়? দিল্লিতে, নয়াদিল্লিতে। পরিবেশ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি করে এটা, এবং প্রথম চেয়ারপারসন ছিলেন কে? বিচারপতি লোকেশ্বর সিং পান্ডা। ঠিক আছে? এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের 284 কি বলছে? ভারতের প্রথম খোলা বিশ্ববিদ্যালয়, মানে ওপেন ইউনিভার্সিটি, মানে এটা খোলা বলা হয়ে মুক্ত বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? এটা হবে মুক্ত। ঠিক আছে? ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বলছি আমি, যেহেতু আগের ক্লাসগুলো আমরা MCQ ভিত্তিক করেছিলাম, সেক্ষেত্রে অপশানটা বারবার চলে আসছে।
এটার উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি। তোমরা এই ওয়ান লাইনারগুলো বারবার করে রিভিশন দিলে, অপশান দিলে তোমরা এমনি উত্তর পারবে। এটা কোথায়? এটা হচ্ছে হায়দ্রাবাদে এবং প্রতিষ্ঠা হয় কবে? 1982 সালে। এর প্রথম নাম ছিল কি? আন্ধ্রপ্রদেশ ওপেন ইউনিভার্সিটি। এটা কিন্তু ইগনৌ কোথাও কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1985 সালে। ঠিক আছে? ভালো কিন্তু দেখে রাখবে এগুলো। এই পয়েন্টটা এতটা গুরুত্বপূর্ণ, এটা দেখতে হবে না, বাকি কিন্তু এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে? নেক্সট 285, ভারতের প্রথম জৈব জ্বালানি নীতি অর্থাৎ ন্যাশনাল বায়োফিউল পলিসি কবে ঘোষিত হয়? এটা ঘোষিত হয় 2009 সালে। এটা সংশোধিত নীতি 2018 সালে। ঠিক আছে? মানে সংশোধিত হয় 2018 সালে। জৈব ইথানল ও বায়োডিজেলের ব্যবহারের বৃদ্ধির উদ্দেশ্য পেট্রোলে ইথানল মিশ্রণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দূষণ কমাতে সহায়ক এবং নবায়নযোগ্য শক্তির গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে? রিসেন্টলি ইথানলের ব্যাপারে অনেক খবরাখবর তোমরা দেখতেই পাচ্ছ, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু দেখে রাখতে পারো। নেক্সট 286, হাম্পি কোন রাজ্যে অবস্থিত? এটা বানানটা হা ময় পয় রস্যি হবে। এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। এটা কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা মাথায় রাখবে। এটা তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। কৃষ্ণদেব রায় শাসনকালে সমৃদ্ধি লাভ করে এবং বিপক্ষ মন্দির এখানেই অবস্থিত। এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। আর কৃষ্ণদেব রায় তিনি ছিলেন কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা, এটা মাথায় রাখবে। ঠিক আছে? তার বিভিন্ন বই ছিল, অমুক্ত মালোদ্দা, চেম্বাবতী কানলানাম, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো এগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। এই যে সিরিজটা শেষ হওয়ার পর আমি যে সিরিজটা চালু করব, সেখানে কিন্তু এই যে ইতিহাসের যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ভালো করে করব। আমি ভাবছি যে চ্যাপ্টার ওয়াইজ কোনো একটা সিরিজ আনার জন্য তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে, তোমরা কোন কোন মানে হয়তো চ্যাপ্টার ওয়াইজ সিরিজ নতুন করতে চাও, বা তোমরা যেটা তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সুবিধা হবে বা তোমাদের লাভবান হবে তোমরা যেটাতে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ন্যাশনাল ইনকাম গণনার দায়িত্ব বর্তমানে কোন সংস্থার? কী হবে? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের কিন্তু দায়িত্ব রয়েছে। এনএসও পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়নের মন্ত্রকের অধীনে এটা 2019 সালে সিএসও এবং এনএসএসও একীভূত হয়ে কিন্তু এনএসও গঠিত হয়। এটা কিন্তু পরীক্ষায় দেয়। জিডিপি, জিভিএ ইত্যাদি প্রকাশ করে। ভিত্তিবর্ষ পরিবর্তনের সময় সময় করা হয়। অর্থনীতির গুরুত্বপূর্ণ সুযোগ প্রকাশ করে এগুলো। ঠিক আছে? নেক্সট 288, ভারতের প্রথম মহিলা ফাইটার পাইলট ব্যাচ কোন সালে ভারতীয় বায়ুসেনা অন্তর্ভুক্ত হয়? এটা হচ্ছে 2016 সালে। প্রথম তিনজন অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত এবং হচ্ছে মোহনা সিং। ভারতীয় বায়ুসেনার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা এটা, এবং ভাবনা কান্ত যুদ্ধ বিমান পরিচালনায় বিশেষ কৃতিত্ব অর্জন করেন। নারী ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এটা। নেক্সট 289, গগনযান প্রকল্পের উদ্দেশ্য কী? গগনযান প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ভারতের নিজস্ব মানব মহাকাশে অভিযান। ঠিক আছে? মানে মহাকাশে মানুষ পাঠানো। পরিচালনা করছে কি? ইসরো। মহাকাশচারীদের গগননট বলা হয় এবং প্রশিক্ষণে রাশিয়ার সহায়তা নেওয়া হয়েছে। উৎক্ষেপণে LVN-3 রকেট ব্যবহৃত হবে এবং মানব মহাকাশ অভিযানের নতুন যুগে কিন্তু প্রবেশ করবে। নেক্সট 290 বলছে ভারতের প্রথম ডিজিটাল গ্রাম হিসাবে পরিচিত কোন গ্রাম? ভারতের প্রথম ডিজিটাল গ্রাম হচ্ছে আকোদারা, গুজরাট। এই আকোদারা গ্রাম কিন্তু গুজরাট অবস্থিত। এটাই কিন্তু ভারতের প্রথম ডিজিটাল গ্রাম হিসেবে পরিচিত লাভ করেছে। সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালু হয়। ICICI ব্যাংক এর উদ্যোগে গড়ে ওঠে। ক্যাশলেস লেনদেনের জন্য বিখ্যাত। ডিজিটাল ইন্ডিয়ার মডেলের গ্রাম হিসাবে পরিচিত। নেক্সট 291, অগ্নি ক্ষেপণাস্ত্র কোন সংস্থা তৈরি করেছে? অগ্নি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। DRDO কবে প্রতিষ্ঠিত হয়? DRDO প্রতিষ্ঠিত হয় 1958 সালে। এর সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লিতে। বর্তমান ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ। পৃথ্বী, আকাশ, নাগ, ত্রিশূল প্রভৃতি কিন্তু DRDOর তৈরি ক্ষেপণাস্ত্র। তো এখান থেকে যে কোনো একটা পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে? DRDO কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একটা সংস্থা। 292 হচ্ছে ভারতের প্রথম মিশ্র ঐতিহ্য অর্থাৎ মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা? এটা কি? এটা হচ্ছে, এক সেকেন্ড এটা দেখে দিই। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। এটা হচ্ছে সিকিমে আছে। ইউনেস্কো স্বীকৃত পায় 2016 সালে। ভারতের প্রথম মিক্সড হেরিটেজ সাইট এটা। প্রাকৃতিক ও সাংস্কৃতিক উভয় বৈশিষ্ট্যের জন্য স্বীকৃত। কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। মাথায় রাখবে সিকিম একমাত্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সিকিমের এটা একমাত্র কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে? নেক্সট হচ্ছে 293। তো 93 বলছে ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ণয় করেছেন? ভারতের জাতীয় আয় নির্ণয় করেছেন প্রথমে হচ্ছে দাদাভাই নৌরোজি। ঠিক আছে? প্রভার্টি, তার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ রয়েছে, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। গ্রিন থিওরি কিন্তু তারই দেওয়া। তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। তিনি 3বার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং প্রথম ভারতীয় ব্রিটিশ সাংসদ ছিলেন তিনি কিন্তু ছিলেন। তো তার সম্পর্কে কিন্তু এই যে পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্ট্যান্ট। নেক্সট 294, ভারতের প্রথম
মাটি স্বাস্থ্য কার্ড অর্থাৎ সয়েল হেলথ কার্ড স্কিম কবে চালু হয়? এটা হচ্ছে 2015 সালে চালু হয়। চালু করেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের মাটির গুণাগুণ জানানোর উদ্দেশ্যে প্রতি 2 বছর অন্তর এই কার্ড প্রদান করা হয় এবং মাটির পিএইচ, নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি পরীক্ষা করা হয় কৃষি উৎপাদনের বৃদ্ধিতে সহায়ক। নেক্সট 295 চৌরি চৌরা ঘটনা কোন আন্দোলনের সাথে যুক্ত? এটা যুক্ত হচ্ছে অসহযোগ আন্দোলনের সাথে। এই ঘটনাটা ঘটে 5ই ফেব্রুয়ারি 1922 5ই ফেব্রুয়ারি না 4ই ফেব্রুয়ারি আমার মনে হচ্ছে। এটা একটুখানি আমাকে কনফার্ম করে জানাও যে 5ই না 4ই ফেব্রুয়ারি। স্থান হচ্ছে গোরক্ষপুরে, বর্তমান উত্তরপ্রদেশ যেটা। এই ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। দেখো গান্ধীজি সবসময় নন ভায়োলেন্ট আন্দোলন করতেন। এবার এখানে একটা ভায়োলেন্স হয়। কি হয়? এই যে চৌরি চৌরা এখানে একটা পুলিশ স্টেশন ছিল, চৌরি চৌরা পুলিশ স্টেশন। সেখানে যারা আন্দোলন করছিল সেই আন্দোলনকারীরা কিন্তু সেই পুলিশ স্টেশনের 22 জন যে পুলিশ ছিল তাদের কিন্তু আগুনে পুড়িয়ে মেরে দেয়। তারপরে কিন্তু গান্ধীজি এই অসহযোগ আন্দোলন কিন্তু সম্পূর্ণ প্রত্যাহার করে নেন। আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে, খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। মানে খিলাফত আন্দোলনটাকে কিন্তু যুক্ত করে এই আন্দোলনটাকে শুরু করা হয়। ঠিক আছে? নন কর্পোরেশন মুভমেন্ট। তারপর দেখো 296 ভারতের প্রথম কৃষি গণনা কবে হয়? ভারতের প্রথম কৃষি গণনা হয় অর্থাৎ এগ্রিকালচার সেন্সাস সেটা হয় 1970 থেকে 71 সালে। প্রতি 5 বছর অন্তর প্রকাশিত হয়। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রকাশ করে। কৃষি কৃষি জমির আকার, মালিকানার তথ্য সংগ্রহ করা হয়। নীতি নির্ধারণের একটা গুরুত্বপূর্ণ এবং বিশ্বের বৃহত্তম কৃষি গণনাগুলির একটি এটা। ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমাদের 297 কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি প্রকল্প কবে চালু হয়? কিষাণ ক্রেডিট কার্ড চালু হয় 1998 সালে। নাবার্ডের সুপারিশে চালু হয় এটা। কৃষকদের স্বল্প সুদে ঋণ দেওয়া হয়। বাণিজ্যিক ব্যাংক, আরআরবি এবং সমবায় ব্যাংক কেসিসি দায় মানে অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড। পশুপালন ও মৎস্যচাষীরাও কিন্তু বর্তমানে সুবিধা পান। নেক্সট হচ্ছে 298 ভারতের প্রথম কৃষক রেল অর্থাৎ কিষাণ রেল কোথায় চালু হয়? এটা চালু হয় দেওয়ালি মহারাষ্ট্র থেকে দানাপুর বিহার। ঠিক আছে? চালু হয় 2020 সালে। কৃষি পণ্যের দ্রুত পরিবহনের জন্য চালু হয় এটা। ভারতের রেল পরিচালনা করে। ফল, সবুজ সবজি, দুধজাত পণ্য পরিবহনে ব্যবহৃত হয় এবং কোল্ড চেইন ব্যবস্থাকে শক্তিশালী করে। নেক্সট হচ্ছে 299 মিলেটকে ভারতে কি বলা হয়? মিলেটকে ভারতে বলা হয় শ্রী অন্ন। 2023 সাল ছিল ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও এটা কারেন্ট নয়, যেহেতু এখন 2026 সাল প্রায় শেষ হতে চললো। তাও এটা দেখে রাখবে। এফএও এবং ইউএন কিন্তু উদ্যোগে পালিত হয় এটা। ভারত বিশ্বের বৃহত্তম মিলেট উৎপাদক। বাজরা, জোয়ার, রাগি এগুলো কিন্তু মিলেটের উদাহরণ। পুষ্টির গুণের জন্য একে সুপারফুডও বলা হয়। ঠিক আছে? এগুলো দেখে রাখবে। 300 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। এক জেলা এক পণ্য অর্থাৎ ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য কি? এর প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রতিটি জেলার বিশেষ পণ্যকে উৎসাহ ও বাজারজাত করা। ভোকাল ফর লোকাল উদ্যোগের সঙ্গে সম্পর্কিত এটা। ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়নে সহায়ক। রপ্তানি বৃদ্ধির লক্ষ্য এটা। মূলত কৃষি ও হস্তশিল্প কিন্তু উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য। নেক্সট 301 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রামসার সাইট কোনটা? ভারতের প্রথম রামসার সাইট হচ্ছে চিল্কা হ্রদ, যেটা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। রামসার কনভেনশন কবে হয়? এটা হচ্ছে 1971 সালে কোথায় হয়? ইরানের রামসার শহরে। ভারতের রামসার কনভেনশন যোগ দেওয়া হচ্ছে 1982 সালে। চিল্কা ভারতের প্রথম বলছি মানে প্রথম রামসার সাইট। তবে চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ অর্থাৎ ব্র্যাকিশ ওয়াটার লেক ভারতের বৃহত্তম। ঠিক আছে? ইরাবতী ডলফিনের জন্য বিখ্যাত এটা, আর পরিযায়ী পাখির অন্যতম প্রধান আবাসস্থল। পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা আবার দিয়ে দিয়েছি। এই প্রশ্নটা কিন্তু ছিল আগের ক্লাসেই ছিল। অপারেশন ফ্লাডের জনককে? ভার্গিস কুরিয়েন। এটা কিন্তু শ্বেত বিপ্লবের জনক বলা হয়। অর্থাৎ এই যে অপারেশন ফ্লাড এটা কিন্তু শ্বেত বিপ্লবের সাথে যুক্ত, আর শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন কিন্তু দুধের সাথে যুক্ত। অপারেশন ফ্লাড শুরু হয় 1970-এর দশকে সালে এবং ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড এর সঙ্গে যুক্ত। আমুলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমানে ভারতের বিশ্বের সর্বাধিক দুধ উৎপাদনকারী দেশ। ঠিক আছে? নেক্সট 303 হচ্ছে ভারতের প্রথম জিও পার্ক কোনটি? ভারতের প্রথম জিও পার্ক হচ্ছে লামেতা ঘাট, এটা জব্বলপুর মধ্যপ্রদেশে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি গড়ে তোলে। ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যায়। ভূতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের জন্য পরিচিত। নর্মদা নদীর তীরে অবস্থিত এবং এটি জিএসআই দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটা 1851 সালে প্রতিষ্ঠিত হয়। এই যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর যে সদর দপ্তর এটা কোথায়? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, কারণ এটা কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। নেক্সট 304 ন্যাশনাল ভোটার্স ডে কবে পালিত হয়? ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয় 25শে জানুয়ারি। প্রথম পালিত হয় 2011 সালে। দেখো নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় 25শে জানুয়ারি 1950 সালে। ভোটারদের সচেতন করাই কিন্তু মূল উদ্দেশ্য। ভারতের প্রধান নির্বাচন কমিশনের প্রধান এবং সংবিধানের অনুচ্ছেদ 324-এর নির্বাচন কমিশনের কথা কিন্তু বলা রয়েছে। এগুলো কিন্তু দেখে রাখবেন। নেক্সট 305 বলছে ভারতের প্রথম নারী লোকসভার স্পিকার কে ছিলেন? মানে মহিলা লোকসভার স্পিকার, এটা
কে ছিলেন মহিলা লিখলে ভালো হতো। এটা ছিলেন হচ্ছে মীরা কুমার, ঠিক আছে। নির্বাচিত হন 2009 সালে। তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগজীবন রামের কন্যা। 15তম লোকসভার স্পিকার ছিলেন তিনি। লোকসভার বর্তমান মোট নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 543। স্পিকার নিজের পদত্যাগপত্র উপস্পিকারের কাছে জমা দেন, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা অনেকবার দেখেছি। নেক্সট 306, রক্তের সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার কোন রক্তের গ্রুপকে বলা হয়? এটা হচ্ছে ও নেগেটিভকে বলা হয়। ইউনিভার্সাল রেসিপিয়েন্ট হলো হচ্ছে মানে সর্বজনীন গ্রহীতা হচ্ছে এবি পজিটিভ। এবি ও ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে? কার্ল ল্যান্ডস্টেইনার। আরএইচ ফ্যাক্টর আবিষ্কৃত হয় 1940 সালে। বিশ্ব রক্তদাতা দিবস হচ্ছে 14 জুন। রক্তদান সাধারণত 18 থেকে 65 বছর বয়সে করা হয়। নেক্সট 307, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে শ্রীহারিকোটা, অন্ধ্রপ্রদেশে। বর্তমান নাম কি? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। পিএসএলভি, জিএসএলভি এখান থেকে উৎক্ষেপণ করা হয়, বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। আর ইসরো প্রতিষ্ঠিত কবে হয়? 1969 সালে। বিক্রম সারাভাইকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 308, কাবেরী নদীর উৎপত্তিস্থল কোথায়? কাবেরী নদীর উৎপত্তিস্থল হচ্ছে তালাকাবেরী, কর্ণাটকে। কাবেরী এটা কিন্তু আমার মনে এটা হবে কিন্তু এই উৎসস্থলটা হবে কিন্তু তোমাদের কাবেরী নদীর, এক সেকেন্ড, কাবেরী নদীটা তোমাদের ব্রহ্মগিরি তো, হ্যাঁ ব্রহ্মগিরি পাহাড়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। কাবেরী নদীর কিন্তু উৎসস্থল ব্রহ্মগিরি, অপশানে কিন্তু ব্রহ্মগিরিই থাকবে, তোমরা কিন্তু সেটা লিখবে ব্রহ্মগিরি, ঠিক আছে। কাবেরী নদীর উৎপত্তি স্থল হচ্ছে ব্রহ্মগিরি, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। পশ্চিমঘাট পর্বতমালায় উৎপন্ন, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে জলবন্টন বিরোধের জন্য পরিচিত এটা। প্রধান উপনদী কী কী আছে? কাবিনী, হেমাবতী, ভবানী, ঠিক আছে। তারপর হচ্ছে দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী এটা, ঠিক আছে। আর এটা কিন্তু গাঙ্গা গাঙ্গা অফ দ্য সাউথ এটাকে কিন্তু বলা হয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে পরিষ্কার। আর কাবেরী নদীর উৎপত্তিস্থল তোমরা মনে রাখবে ব্রহ্মগিরি পাহাড়, ঠিক আছে। নেক্সট 309, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে কৌটিল্য, যার অপর নাম হচ্ছে চাণক্য বা বিষ্ণুগুপ্ত। মৌর্য সাম্রাজ্যের প্রশাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী বা চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু এই কৌটিল্যর সহায়তায় কিন্তু নন্দবংশের শেষ রাজাকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। গ্রন্থটি রাজনীতি ও অর্থনীতি বিষয়ক এবং কৌটিল্যের অপর নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, এটা আমরা প্রথমেই দেখলাম। নেক্সট 310 নম্বর প্রশ্ন বলছে, ভারতের প্রথম মহিলা গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন কিন্তু কেউ না, ঠিক আছে, উত্তর কেউ নাই হবে, কারণ ভারতের কোনো মহিলা গভর্নর জেনারেল ছিলেন না। ভারতের প্রথম ও একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন শ্রী রাজাগোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। গভর্নর জেনারেল পদে 26 জানুয়ারি 1950 কিন্তু বিলুপ্ত হয়। এরপর রাষ্ট্রপতি পদ চালু হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট 311, ভারতের প্রথম জৈব রাজ্য কোনটা? ভারতের প্রথম জৈব বা অর্গানিক রাজ্য হচ্ছে সিকিম, ঠিক আছে। 2016 সালে সম্পূর্ণ জৈব রাজ্য হিসাবে ঘোষণা করা হয়। রাসায়নিক সার ও কীটপতঙ্গ ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়। এফএও সিকিমের কিন্তু উদ্যোগের প্রশংসা করেছে। জৈব কৃষিতে ভারতের আদর্শ রাজ্য। এর রাজধানী হচ্ছে গ্যাংটকে। নেক্সট হচ্ছে তোমাদের 312 হচ্ছে দিন ই ইলাহি ধর্ম কে প্রবর্তন করেছিলেন? দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর। প্রবর্তক মানে কবে প্রবর্তিত হয়? এটা হচ্ছে 1582 সালে প্রবর্তিত হয়। উদ্দেশ্য ছিল ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করা। এটি কোনো গণধর্মে পরিণত হয়নি। প্রথম যে অনুসারী ছিলেন সে হচ্ছে বীরবল, এটা মাথায় রাখবে। আর আকবরের দরবারে নবরত্ন ছিল। নবরত্নগুলো আমরা কিন্তু আগেও কিন্তু আলোচনা করেছি। নেক্সট 313, ভারতের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্র হচ্ছে ভাবা, এটা হচ্ছে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র, মুম্বাইতে অবস্থিত। এটা প্রতিষ্ঠা হবে 1954 সালে। প্রথম নাম ছিল অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট, ট্রম্বে। 1967 সালে হোমি জাহাঙ্গীর ভাবার নাম অনুসারে কিন্তু এটা করা হয়, ঠিক আছে। ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রের প্রধান এটা ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির অধীনে, ঠিক আছে। নেক্সট 314, ভারতের জাতীয় জলপথ 1 অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়ে 1 কোন দুটি স্থানের মধ্যে বিস্তৃত? এটা হচ্ছে প্রয়াগরাজ, যেটা আলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত কিন্তু বিস্তৃত। এটা কোন নদীর উপর? এটা গঙ্গা ভাগীরথী হুগলি নদীর উপরে। দৈর্ঘ্য 1620 কিলোমিটার। দেশের দীর্ঘতম জাতীয় জলপথ। ঘোষিত হয় হচ্ছে 1986 সালে। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু এটি পরিচালনা করে থাকে, তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 315, ব্লু রেভলিউশন কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? ব্লু রেভলিউশন সম্পর্কিত হচ্ছে মৎস্য উৎপাদনের জন্য ক্ষেত্রে। লক্ষ্য মাছ উৎপাদন বৃদ্ধি। ভারতে বিশ্বের অন্যতম বৃহৎ মাছ উৎপাদনকারী দেশ। পশ্চিমবঙ্গ মৎস্য উৎপাদনের শীর্ষ রাজ্যগুলির একটি।
পিঙ্ক রেভলিউশন যুক্ত মাংসের সাথে এবং চিংড়ির সাথে, হোয়াইট রেভলিউশন হচ্ছে দুধ উৎপাদনের সাথে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 316, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার ছিলেন VS রমা দেবী। ঠিক আছে, নিযুক্ত হন 1990 সালে। তিনি প্রথম মহিলা চিফ ইলেকশন কমিশনার হন। পরে হিমাচল ও কর্ণাটক প্রদেশের রাজ্যপাল হন। তিনি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, এটা আমরা সকলেই জানি। আর্টিকেল নম্বর 324 দেওয়া রয়েছে, এখানে লেখাও আছে। আর্টিকেল থাকলে ভাববে এটা সাংবিধানিক সংস্থা। নেক্সট 317, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? ভাকরানাঙ্গাল বাঁধ অবস্থিত সতলেজ নদীর ওপর, যেটা আছে মানে আগের নাম ছিল যে সুতুদ্রি। ঠিক আছে, নেক্সট দেখো, হিমাচল প্রদেশ ও পাঞ্জাবে অবস্থিত ভারতের অন্যতম বৃহৎ বহুমুখী নদী পরিকল্পনা উদ্বোধন করেন জওহরলাল নেহেরু। বিদ্যুৎ উৎপাদন, সেচ, বন্যা নিয়ন্ত্রণ ব্যবহৃত হয়, আর নেহেরু একে কিন্তু আধুনিক ভারতের মন্দির বলেছিলেন। ঠিক আছে, নেক্সট 318, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। প্রথম পালিত হয় 1974 সালে, UNEP এর উদ্যোগে পালিত হয়। 1972 সালের স্টকহোম সম্মেলনের স্মরণে কিন্তু এটা পালন করা হয়। এই প্রতি বছর এটি একটি থিম থাকে, মানে প্রত্যেক বছর কিন্তু আলাদা আলাদা থিম থাকে, সেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সেগুলো দেখতে হবে। 319, ভারতের প্রথম মহিলা বিদেশ সচিব বা ফরেন সেক্রেটারি কে ছিলেন? এটা ছিলেন চোকিলা আইয়ার। দায়িত্ব গ্রহণ করেন 2001 সালে। ভারতের বিদেশ সেবার কর্মকর্তা ছিলেন এবং পরবর্তীতে নেদারল্যান্ডসের ভারতের রাষ্ট্রদূত হন। ভারতের কূটনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মহিলা প্রশাসনিক অগ্রগতির একটি উল্লেখযোগ্য উদাহরণ। ঠিক আছে, এগুলো কিন্তু পয়েন্টগুলো জাস্ট মনে রাখবে, বাকি যেগুলো বললাম ইম্পর্টেন্ট, প্রথমগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। ভারতের ভারতের ধান গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যার কটকে। পূর্বে নাম ছিল সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠিত হয় 1946 সালে। ICAR অধীনে গবেষণা প্রতিষ্ঠান ধানের উন্নত জাতের উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ কিছু ওয়ান লাইনের প্রশ্ন যেগুলো আমরা আলোচনা করলাম। ঠিক, এর মধ্যে প্রশ্নগুলো এমন রেখেছি, একটুখানি স্ট্যান্ডার্ড রেখেছি, বা যেগুলো একটু কারেন্ট টাইপের প্রশ্নগুলো দেয় তার মধ্যে থেকে সেগুলো আমি রাখার চেষ্টা করেছি। তো সেগুলো কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। আমাদের শুধুমাত্র কিছু সোজা প্রশ্ন করলেই হবে না, আমাদের আরও একটুখানি ডেপথেও প্রশ্ন করতে হবে। সেক্ষেত্রে একটু সেই টাইপের প্রশ্ন রেখেছি আজকের ক্লাসে। আর বাকি আমাদের 320টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল আজকের মাধ্যমে, মানে আজকের ক্লাসের মাধ্যমে। বাকি আমাদের আর বাকি থাকে 80টা, আমরা সেটা বাকি 2টো ক্লাসের মাধ্যমে কমপ্লিট করে দেবো। তারপরে আমরা বললাম তোমাদের যে নতুন একটা সিরিজ চালু করব, সেই সিরিজটা কীভাবে চালু করবো বা সিরিজে কী থাকবে সেটা কিন্তু তোমাকে আমি একদম লাস্ট ক্লাসে সেটা সম্পর্কে আলোচনা করব। বাকি আজকের ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখানে কিন্তু সেই ডেসক্রিপশনের গিয়ে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে গিয়ে কিন্তু সেগুলোকে দেখতে পারবে। বাকি অন্যান্য ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ক্লিক করে অন্যান্য ক্লাস দেখতে পারো, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখানেও কিন্তু ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। পরিষ্কার? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।